দ্বাদশ শ্রেণীর জন্য ইতিহাস বিষয়ে দ্বিতীয় অধ্যায়ে আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ কি, অথবা সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ বলতে আমরা কি বুঝি। তো স্বাভাবিকভাবেই তোমাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দেব যে সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ হলো এমন একটি তত্ত্ব বা নীতি যেখানে ক্ষমতাধর রাষ্ট্র অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং বেশি শক্তিশালী দেশ তারা অপেক্ষাকৃত দুর্বল দেশগুলির উপর নিজেদের বৈদেশিক নীতি এবং নিজেদের আর্থিক নীতি, যা তাদের রাষ্ট্রের উন্নয়নে বিশেষ সহায়ক, সেই সমস্ত বিষয়গুলি দুর্বল রাষ্ট্রের উপরে চাপিয়ে দেয়। শক্তিশালী রাষ্ট্রের এই আধিপত্য বা কর্তৃত্ববাদই হচ্ছে আসলে সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ। আবার অনেক ক্ষেত্রে এরকম হয়, কোনো একটা দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক শিথিলতার কারণে অন্য শক্তিশালী দেশ তাদের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। সেটাও এক ধরনের আগ্রাসনমূলক সাম্রাজ্যবাদ। যদিও মার্ক্সবাদী ঐতিহাসিকদের মতে সাম্রাজ্যবাদ হচ্ছে মূলত পুঁজিবাদের প্রসার, অর্থাৎ তারা মনে করেন শক্তিশালী দেশগুলি তাদের শিল্পোন্নয়নের জন্যে বা শিল্প প্রসারের জন্যে যে উদ্বৃত্ত পুঁজি তাদের হাতে জমা হয় সেটা অন্যত্র বিনিয়োগ করার জন্যই তারা এই সাম্রাজ্যবাদের জন্ম দেয়। সাম্রাজ্যবাদের ধারণা শুধু আধুনিক কালের নয়, প্রাচীনকালে আমরা আলেকজান্ডার, জুলিয়াস সিজার প্রমুখদের নাম শুনেছি। তারাও কিন্তু সাম্রাজ্যবাদেরই বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন তাদের নীতির মধ্য দিয়ে। তারা বিভিন্ন প্রতিবেশী দুর্বল অঞ্চলগুলি সরাসরি দখল করত। নেপোলিয়ন বোনাপার্টও ইউরোপের এক বিস্তীর্ণ অঞ্চলে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। তবে এই সাম্রাজ্যবাদগুলিকে আমরা মূলত টেরিটোরিয়াল ইম্পেরিয়ালিজম বা ভৌমিক সাম্রাজ্যবাদ বলতে পারি। তার কারণ সুদূর অতীতে সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ মানেই ছিল অন্য দেশ সম্পূর্ণরূপে দখল করা বা সেখানে কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। কিন্তু আধুনিক কালে এই সাম্রাজ্যবাদের কিছুটা অর্থনৈতিক বা রাজনৈতিক চরিত্রগত নানা পরিবর্তন ঘটেছে। এই সাম্রাজ্যবাদ ভৌমিক অধিকার এর সীমা অতিক্রম করে আসলে দুর্বল দেশের উপরে রাজনৈতিক, আর্থসামাজিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এই সাম্রাজ্যবাদের প্রধান উদ্দেশ্য উপনিবেশগুলিতে ভূখণ্ড স্থাপন, উপনিবেশগুলির ভূখণ্ড দখল করে শুধুমাত্র ক্ষমতা হস্তান্তর করা নয়, সেখানে তাদের শক্তিশালী দেশগুলির, তাদের বলতে রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এবং নিজেদের স্বার্থে দুর্বল দেশগুলির অর্থনীতি, রাজনীতি পরিচালনা করা। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ কিংবা নয়া সাম্রাজ্যবাদ
যাই বলি না কেন, সব কিছুর মূল কথা কিন্তু শক্তিশালী রাষ্ট্র কর্তৃক দুর্বল রাষ্ট্রগুলির উপরে প্রভুত্ব বা কর্তৃত্ব প্রতিষ্ঠা। সুদূর অতীতে অর্থাৎ প্রাচীনকালে এই সাম্রাজ্যবাদটা ভৌগোলিক সাম্রাজ্যবাদ ছিল, অর্থাৎ সরাসরি ভূখণ্ড দখল করে নেওয়ার ব্যাপারটা ছিল। আধুনিককালে সরাসরি ভূখণ্ড দখল না করে শক্তিশালী রাষ্ট্রগুলি নিজেদের অর্থনৈতিক রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রগুলির উপর আর্থসামাজিক রাজনৈতিক কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ভূমি দখলে তত আগ্রহ দেখায় না। এই বিষয়টাই নয়া সাম্রাজ্যবাদ নামে পরিচিত। যদিও আমরা একথা বলতেই পারি যে সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ বিস্তারের পশ্চাতে যে বিষয়গুলি ছিল, নয়া সাম্রাজ্যবাদ বিস্তারের পশ্চাতেও প্রায় সেই একই কারণগুলোই বর্তমান। তো আমরা মূলত সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ, নয়া সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ প্রসারের কারণ, এগুলো মোটামুটি বিগত ক্লাসে এবং আজকে এই সময়ের মধ্যে একটু বলার বা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আজকে আমরা মূল যে আলোচনার জায়গায় যাব সেটা হচ্ছে এই নয়া উপনিবেশবাদ বা নয়া সাম্রাজ্যবাদ, যেটাকে আমরা নিও কলোনিয়ালিজম বলি, সেটার বৈশিষ্ট্যটা কি? আসলে উপনিবেশবাদেরই এক অভিনব রূপ হলো এই নয়া উপনিবেশবাদ। বর্তমানে পৃথিবীর কোথাও ভৌমিক সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের কোনো রকম চিহ্ন নেই বলা যেতে পারে। যদিও এক শ্রেণীর পণ্ডিত অবশ্য বলেন যে প্রকৃত অর্থে এটা অবলুপ্ত হয়নি, অর্থাৎ প্রকৃত অর্থে ভৌমিক সাম্রাজ্যবাদ অবলুপ্ত হয়নি। নয়া সাম্রাজ্যবাদ আসলে বৃহত্তর শক্তিশালী রাষ্ট্রগুলি কি করে না, বিভিন্ন দুর্বল রাষ্ট্রকে সাহায্য করে, ঋণ দেয়, পরামর্শ দেয়। আসলে এই সাহায্য করা, ঋণ দেওয়া, পরামর্শ দেওয়া ইত্যাদির আড়ালেই কিন্তু রয়ে গেছে যে ওই অঞ্চলটির উপর নিজেদের কর্তৃত্ব কায়েম করা, অঞ্চলটি সরাসরি দখল না করেও সেই অঞ্চলের উপরে প্রভাব বিস্তার করা। তাহলে নয়া সাম্রাজ্যবাদের মূল কথাই হচ্ছে কোনো অঞ্চলের শাসকদের আর্থিক রাজনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সামনে হাজির হবে সাহায্যকারীর ভূমিকায়, ত্রাতার ভূমিকায়, ঋণদাতার ভূমিকায়, পরামর্শদাতার ভূমিকায়। আর এই ভূমিকাগুলো গ্রহণ করার মধ্য দিয়ে তারা আসলে দুর্বল রাষ্ট্রগুলির উপরে কর্তৃত্ব কায়েম করবে এবং এভাবেই তারা তাদের প্রভাব বাড়াবে। এটাই হচ্ছে নয়া সাম্রাজ্যবাদ। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আমেরিকা এবং রাশিয়া তারা প্রভাবশালী হয়ে উঠেছিল। আমরা ইতিপূর্বে খুব ছোট করে হলেও ঠান্ডা লড়াইয়ের কথা শুনেছি। আমরা আবার ক্লাস 12-এ ঠান্ডা লড়াইয়ের বিষয়টা পড়বে। তো সেই ঠান্ডা লড়াই মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বে দুটো দেশ শক্তিশালী হয়ে উঠেছিল, আমেরিকা এবং রাশিয়া। আর এই তাদের লড়াই ঠান্ডা লড়াই নামে ব্যঙ্গার্থে পরিচিত ছিল। আর এই লড়াইয়ের মূল বিষয় ছিল বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের উপর ওই দেশগুলি তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব বিস্তার করবে এবং এক্ষেত্রে অর্থনৈতিক সাহায্য দান,
এবং অভ্যন্তরীণ পরিস্থিতিতে দুর্বল অঞ্চলগুলির সরকারকে রাজনৈতিক সহযোগিতা করে তাদের উপরে নিয়ন্ত্রণ কায়েম করা। এই ধরনের সাম্রাজ্যবাদও কিন্তু আসলে অর্থনৈতিক সাম্রাজ্যবাদ বা নয়া উপনিবেশবাদ নামে পরিচিত। অনেকে এটাকে ডলার সাম্রাজ্যবাদও বলে। এই নয়া সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্যগুলি কি? আসলে নয়া সাম্রাজ্যবাদ সম্পর্কে এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলোকেই আমরা একটু ভেবেচিন্তে বলতে পারলেই নয়া সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্য ব্যাপারটি পরিষ্কার হয়। নয়া সাম্রাজ্যবাদের মূল বৈশিষ্ট্য হচ্ছে অর্থনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। বেশিরভাগ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেকগুলি দেশ স্বাধীনতা পেয়েছে, কিন্তু এই সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলি আর্থিকভাবে যথেষ্ট দুর্বল ছিল। সেই আর্থিক দুর্বলতার সুযোগ নিয়েই শক্তিশালী দেশগুলি তাদের উপরে কর্তৃত্ব কায়েম করেছে। সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলি তাদের অর্থনৈতিক দুর্বলতার জন্যে, তাদের দেশ পুনর্গঠনের জন্য শক্তিশালী বিত্তশালী দেশগুলির কাছ থেকে ঋণ গ্রহণ করেছে। ধীরে ধীরে তারা ঋণের জালে জড়িয়ে পড়েছে। আর এই অর্থনৈতিক সাহায্যের বিনিময়ে অর্থনৈতিক সাহায্যকারী শক্তিশালী রাষ্ট্রগুলি সেই রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ কায়েম করেছে। দ্বিতীয় বিষয়, আসলে এক ধরনের অদৃশ্য অর্থনৈতিক শোষণ কিন্তু শক্তিশালী দেশগুলি করেছে। তাহলে নয়া সাম্রাজ্যবাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে অদৃশ্য অর্থনৈতিক শোষণ। এটা প্রত্যক্ষভাবে দেখা যায় না, তার কারণ শক্তিশালী রাষ্ট্রগুলি দুর্বল দেশগুলিকে সরাসরি শাসন করে না, তাদের সার্বভৌমত্বও বজায় থাকে। কিন্তু ধনী দেশগুলির বহুজাতিক বিভিন্ন সংস্থা তারা কি করে, বাণিজ্যিক সুবিধা প্রদানের লোভ দেখিয়ে, তাদের বাণিজ্যিক সুবিধা দানের লোভ দেখিয়ে ওই দুর্বল রাষ্ট্রগুলির ব্যবসা বাণিজ্যের উপরে আসলে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এবং এই বহুজাতিক সংস্থাগুলি তাদের মূলধন, প্রযুক্তিগত কৌশল ইত্যাদি দুর্বল রাষ্ট্রগুলিকে দিয়ে সহায়তা করে এবং তার মাধ্যমে সেই দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, যার ফলশ্রুতি উন্নয়নশীল কিংবা দুর্বল সদ্য স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্রগুলির অর্থনৈতিক নিয়ন্ত্রণ শক্তিশালী রাষ্ট্রগুলির বহুজাতিক সংস্থার হাতে চলে যায়। এটা আসলে বহুজাতিক সংস্থাগুলি করে তাদের অর্থনৈতিক লাভের জন্য। তৃতীয় বিষয় কি, আসলে মানুষ এর একটা সহজাত প্রবৃত্তি হচ্ছে অন্যকে নিয়ন্ত্রণ করা, নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে আনন্দ লাভ করা। আর রাষ্ট্রীয় ক্ষেত্রেও কিন্তু শক্তিশালী রাষ্ট্রগুলি দুর্বল রাষ্ট্রগুলির উপরে সরাসরি নিয়ন্ত্রণ কায়েম না করুক, কিন্তু দুর্বল রাষ্ট্রগুলির অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে সেই দেশের শাসন ব্যবস্থার উপরেও কিন্তু পরোক্ষ নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব কায়েম করে। অর্থাৎ দুর্বল রাষ্ট্রগুলিতে যে সরকার চলছে সেই সরকারের কার্যকলাপ যদি শক্তিশালী রাষ্ট্রের পছন্দ হয়, তাহলে সেই সরকারই যাতে সেই দেশে বজায় থাকে সেই জন্য তারা সচেষ্ট হয়। এবং দুর্বল রাষ্ট্রগুলির যে সরকার ছিল তারা যদি শক্তিশালী রাষ্ট্রের সরকারের অর্থনৈতিক স্বার্থের পরিপন্থী হয়, তাহলে তারা তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তার মানে অর্থনৈতিক নিয়ন্ত্রণের কোনো রকম ব্যাঘাত ঘটলে তারা কিন্তু রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষমতাতেও হস্তক্ষেপ করে। আর এটাকে আসলে আমরা বলতে পারি
মুখোশে ঢাকা সাম্রাজ্যবাদ। তার কারণ বিনিয়োগের স্বার্থ